নমস্কার, নিউজ আওয়ার প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। রাজ্যের উচ্চতম G+14 ভবন নির্মাণ করা হচ্ছে গোর্খাবস্তিতে। সব অফিসের ডাইরেক্টরেট হবে এই ভবনে। সদর এসডিএম কার্যালয়ে নতুন ভবনের ভিত্তি স্থাপন করতে গিয়ে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্যের উচ্চতম ভবন নির্মাণ করা হচ্ছে গোর্খাবস্তিতে। নির্মীয়মান এই G+14 ভবনে থাকবে সবকটি সরকারি কার্যালয়ের ডাইরেক্টরেট। শনিবার সদর এসডিএম কার্যালয়ের নতুন ভবনে ভিত্তি স্থাপন করতে গিয়ে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তাতে সবচেয়ে উচ্চতম আমি বলবো যে G+14 মাল্টি স্টোরিড যে অফিস বিল্ডিং যেটা গোর্খাবস্তিতে কাজ শুরু হয়ে গেছে, সেটা হওয়ার মেইন আমরা কেন করলাম G+14, সমস্ত যে গোর্খাবস্তির অফিসগুলো আছে বা অন্যান্য যেসব ডাইরেক্টরেট গুলো আছে সব যেন একই ছাতার নিচে চলে আসে। আমি প্রায়শই খবর নেই, যখন খবর পাই যে কাজটা যেন একটু ঢিলা চলছে, তো একটু এর মধ্যে একটু মনিটরিং করার চেষ্টা করি, বলে না অনেকটা উঠে গেছে। তো মনিটরিং ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। যদি আমরা মনিটরিং না করি, সেটা আমি না শুধু সবাই মিলেই মনিটরিংটা করা উচিত। রাজ্যে চলমান প্রকল্পগুলির মধ্যে রয়েছে 202 কোটি টাকার ডেন্টাল কলেজ, বিশ্রামগঞ্জ 190 কোটি টাকার নেশামুক্তি কেন্দ্র, 149 কিলোমিটার ন্যাশনাল হাইওয়ের কাজ। এছাড়া কমলপুর থেকে শান্তির বাজার পর্যন্ত জাতীয় সড়ক নির্মাণের প্রকল্প নিয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এর মধ্যে ডেন্টাল কলেজের এখানে দেখেছেন প্রায় 202 কোটি টাকার, সেটারও কাজ শুরু হয়ে যাচ্ছে। এর মধ্যে এখানে ডি এডিকশন সেন্টার আমরা বিশ্রামগঞ্জে যেটা করেছি, আমরা ডোনার মিনিস্ট্রি থেকে এই টাকাটা পেয়েছি, প্রায় 190 করোড়ের উপরে। আমরা সেই কাজটাও বিশ্রামগঞ্জে শুরু হচ্ছে। এখানে সুপার স্পেশালিটির আমরা দেখেছেন আইজিএমসির মধ্যে 9টা সুপার স্পেশালিটি সাবজেক্টের যে ডিপার্টমেন্ট সেগুলো আমরা শুরু করেছি, সেখানে প্রায় 250 কোটি টাকার বিনিময়ে। ত্রিপুরাতে ন্যাশনাল হাইওয়ে, মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের হীরা মডেল দিয়েছেন, তো এখন অব্দি ন্যাশনাল হাইওয়ে ত্রিপুরাতে প্রায় 839 কিলোমিটারের যে তার টার্গেট নিয়ে কাজ চলছে। প্রায় 50 থেকে 60% কাজ অনেক জায়গায় শেষ হয়েছে। আরো যে 4টা প্রিন্সিপাল যেগুলো ডিসিশন হয়েছিল, তার মধ্যে একটা যেটা কমলপুর থেকে আমবাসা হয়ে আমাদের ডুম্বুর হয়ে মোট 17 কোটি টাকা ব্যয়ে আগরতলায় নির্মাণ করা হচ্ছে সদর মহকুমা শাসকের কার্যালয়ের নতুন ভবন। 22 মাসের মধ্যে এই নির্মাণ কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা ধার্য করা হলেও এক্ষেত্রে তা 1 বছরের মধ্যে সম্পন্ন করার আহ্বান রেখেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। 2024-25 অর্থ বছরের বাজেটে মোট 7,000 কোটি টাকা পরিকাঠামো উন্নয়নের ব্যয় করার লক্ষ্যমাত্রা ধার্য করেছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 40% দিব্যাঙ্গ ছাত্রছাত্রীদেরও ট্রাইসাইকেল দেবার উদ্যোগ নেওয়া হবে বলে রাজ্যে এসে জানালেন কেন্দ্রীয় সামাজিক ন্যায়, বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী PL ভার্মা। অপরদিকে প্রধানমন্ত্রীর অ্যাক্ট ইস্ট পলিসির সুফল ত্রিপুরা পাচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শনিবার বিশালগড়ে ভিত্তি প্রস্তর স্থাপন করা হলো ALIMCO এর উৎপাদন কেন্দ্রের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সামাজিক ন্যায়, বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী BL ভার্মা। বর্তমানে 80% দিব্যাঙ্গদের দেওয়া হয় ট্রাইসাইকেল, কিন্তু এবার 40% দিব্যাঙ্গ ছাত্রছাত্রীদের ট্রাইসাইকেল দেবার উদ্যোগ নেওয়া হবে বলে এদিন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী BL ভার্মা। 80% से ज्यादा आदरणीय मंत्री जी कह रहे थे कि हमने 60% से ज्यादा दिव्यांगता पर हमने पेंशन देने का काम किया है, उनके लिए अलग अलग सुविधाएं देने का काम किया है। तो माननीय प्रधानमंत्री के नेतृत्व में हमने 80% पर भले ही मोटराइज ट्राइसाइकिल मिलती हो, लेकिन इस प्रकार के बच्चे जो छात्र हैं, स्टूडेंट लाइफ है, और जाकर के स्कूल जाना चाहते हैं, स्कूल पढ़ते हैं, ऐसे बच्चों के लिए, और 40% भी दिव्यांगता है उनके लिए भी मोटराइज ट्राइसाइकिल मिलेगी। इस तरह की व्यवस्था तो मुझे लगता है कि त्रिपुरा में भी हम काम करेंगे। और साथ ही साथ ये केंद्र हमारा जब खुलेगा तो निश्चित रूप से हमारी एडिप योजना हो, हमारी वायुश्री योजना हो, और साथ में प्रधानमंत्री दिव्यांगता केंद्र जो हमारे खोले जा रहे हैं, मुझे याद नहीं है एमडी साहब कहां पर है ये दिव्यांगता केंद्र, अगरतला में दिव्यांगता केंद्र, जहां पर हम कभी भी उस सहायक उपकरण को ले सकते हैं। तब मुझे लगता है जब आपके यहां पर अच्छे क्वालिटी की चीजें बनेंगी, सहायक उपकरण, मुझे लगता है उस दिव्यांगता केंद्र के माध्यम से
माननीय मुख्यमंत्री जी को अलग से शायद बहुत ज्यादा कुछ प्रेशर नहीं लेना पड़ेगा, कभी भी हम उस दिव्यासा केंद्र से ले सकते हैं। ये इस केंद्र के बनने के बाद हमारे लिए एक ALIMCO এর উৎপাদন কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাও। বক্তব্য রাখতে গিয়ে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়, প্রধানমন্ত্রীর এই ধরনের মানসিকতার সুফল ত্রিপুরা পাচ্ছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে তার সরকার কাজ করছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। একর জমির মধ্যে এই যে সেন্টার সে এখানে তৈরি হবে, যখন এই বিষয়ে আমাদের গোচরে নিয়ে আসলো, আমরা সাথে সাথে আমাদের স্টেট গভর্নমেন্টের তরফ থেকে জায়গা অধিগ্রহণ থেকে শুরু করে সবকিছু কিন্তু আমরা করেছি, অতি অল্প সময়ের মধ্যে আমরা সেটা করেছি। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলেন, যতক্ষণ ধরে নর্থ ইস্ট ডেভেলপ না করবে আমাদের ভারত ডেভেলপ করবে না, এবং সেই দিশাই উনি আগে আমাদের 7টা প্রদেশ ছিল নর্থ ইস্টে, এখন সিকিমকে সাথে নিয়ে এখন 8টা হয়েছে। উনি বলছেন কি অষ্টলক্ষ্মী, এখানে আজকে উনি একদিকে অষ্টলক্ষ্মীর বলছেন আর এখানে লক্ষ্মী বিলও আমাদের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রীও বলেছেন যে লক্ষ্মী বিলের জন্য লক্ষ্মী এখানে এসছে। এখানে শুধু সেন্টার হবে না, এই এলাকার অনেক লোকের যে কর্মের সুযোগও কিন্তু এই সেন্টারকে ঘিরে এখানে হবে। রাস্তাঘাট তো উন্নতি হবে, সেই বিষয়েই আমরা দেখব আজকে। তো আমরা সমস্ত জায়গায় আমরা চাই যে ত্রিপুরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যেন হয়, সেই কাজটা আমরা করছি। সিপাহীজলা জেলার পূর্ব লক্ষ্মীবিলে ভারতের কৃত্রিম অঙ্গ উৎপাদন কর্পোরেশন বা ALIMCO কে তাদের প্রথম আনুষঙ্গিক উৎপাদন কেন্দ্র স্থাপন করার জন্য 5 একর জমি দিয়েছে রাজ্য সরকার। এই কেন্দ্রটি উত্তর পূর্ব অঞ্চলে সহায়ক ডিভাইস উৎপাদন ও পরিষেবা প্রদানের ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা করবে, যেখানে বিনিয়োগ করা হবে 45 কোটি টাকা। উত্তর পূর্বাঞ্চলে দিব্যাঙ্গ ব্যক্তি এবং প্রবীণ নাগরিকদের জন্য পরিষেবা প্রদানের সুযোগ এবং সুযোগ সম্প্রসারণের দিকে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখা যেতে পারে এই কেন্দ্রটিকে। উত্তর পূর্বাঞ্চলে দক্ষতার সাথে সেবা প্রদানের জন্য উৎপাদন ও বিতরণ সুবিধার প্রয়োজনীয়তা পূরণ করবে এই কেন্দ্র। এই নতুন উদ্যোগের লক্ষ্য স্থানীয় জনগণের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করার পাশাপাশি দিব্যাঙ্গদের জন্য সহায়ক যন্ত্র এবং যন্ত্রাংশ তৈরি করবে এই কেন্দ্র। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগামী 8 মার্চের মধ্যে মণিপুরের জনজীবন স্বাভাবিক করতে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে কড়া ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। শনিবার মণিপুরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী 8 মার্চ থেকে রাজ্যে জনজীবন স্বাভাবিক করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ইস্তফা দেওয়ার পর উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি হওয়ার পর এই প্রথম নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ে পর্যালোচনা বৈঠক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন একই সঙ্গে শান্তি ও শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন নয়াদিল্লিতে করেন উচ্চ পর্যায়ের এই বৈঠক। দাঙ্গা পীড়িত মণিপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বৈঠকে। আগামী 8 মার্চ থেকে যাতে রাজ্যের সর্বত্র মানুষ স্বাভাবিক জীবনে ফিরে আসেন সে বিষয়ে নির্দেশ দেওয়ার পাশাপাশি শান্তি ভাঙতে চাইবে যারা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। গত 13 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী বীরেন সিং পদত্যাগ করার পর রাষ্ট্রপতির শাসন জারি হয় মণিপুরে। 2023 সালের 3 মে থেকে মণিপুরে মেইতেই ও কুকি-জো সম্প্রদায়ের জাতি দাঙ্গায় বহু রক্তক্ষয় ও সম্পত্তিহানি ঘটেছে। স্বরাষ্ট্র মন্ত্রক এদিন আরও নির্দেশ দিয়েছে যে মণিপুরের সঙ্গে মায়ানমারের আন্তর্জাতিক সীমান্ত বরাবর কাঁটাতারের বেড়া তুলে দেওয়া হবে। মণিপুরকে মাদক মুক্ত করার জন্য এই ব্যবসায় জড়িত সব শাখাকে সমূলে উৎপাটন করার নির্দেশও দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চক্র ভাঙার ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের দেশে ঢোকানো, তাদের কাগজপত্র তৈরি এবং এখানে থাকতে সাহায্যকারী পুরো চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয়টি কঠোরভাবে মোকাবিলা করা উচিত। জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে দেশ থেকে বের করতে হবে বৈঠক নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
বড় ধরনের বিপত্তির হাত থেকে রক্ষা পায় রাজধানীর গ্রেন্ট হিউজ ক্লাব সংলগ্ন এলাকা। শনিবার দুপুরে ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানির পাইপলাইনের কাজ করতে গিয়ে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। গ্রেন্ট হিউজ ক্লাব সংলগ্ন এলাকায় গ্যাসের পাইপলাইন থেকে আগুন লাগার ঘটনায় খবর টিএনজিসিএল কর্তৃপক্ষকে অবহিত করার প্রায় আধ ঘন্টা পরে দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর ফলে এলাকাবাসীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। আমরা খবর পাই এখানে ওই গ্র্যান্ড হাউস ক্লাবের সামনে এখানে একটা লাইন গেছে, আগুন লাগে। হ্যাঁ, আয়া দেখি যে অনেক বিশাল আগুন, এখনো গ্যাস বের হচ্ছে। আগুন আয়ত্তে এনেছি আমরা খুব অনেক চেষ্টা করে। হ্যাঁ, কয়টা ইঞ্জিন এসছে? এ নিয়ে দুইটা টানো, ওয়াটার ট্যান্ডার দুইটা, আর একটা ছোটো গাড়ি। গ্যাস পাইপটা কীভাবে মানে ফাটলো, এটা কোনো খবর পাইছে? দেখলাম এখানে একটা মাটি। পুলিশের কোষাগারে 15 লক্ষ টাকা আত্মসাৎ করার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয় 4 পুলিশ কর্মী সহ মোট 5 জন। ঘটনা বিশমগঞ্জ থানার শনিবার রাতের পেশ করা হয় আদালতে। অভিযুক্তরা হলেন জন দেববর্মা, সুচিত্রা সিনহা, খোকন দে, কনস্টেবল হরিনাথ দেববর্মা এবং বহিরাগত যুবক খনিলাল দেববর্মা। বিষয়টি তদন্তাধীন থাকলেও অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। লক্ষ লক্ষ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন জেলেনস্কি। তৃতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতির দিকে বিশ্বকে ঠেলে দিচ্ছে বলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে প্রকাশ্যে ভর্ৎসনা করলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই ধরনের প্রতিক্রিয়ার পর সতর্ক হয়ে উঠেছে ভারতের সঙ্গে বিবাদমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন মোহাম্মদ ইউনূস সরকার। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ইউক্রেনকে অস্ত্র সাহায্য দেওয়া প্রায় বন্ধ করে দিল আমেরিকা। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই বাড়ছিল এই আশঙ্কা। অস্ত্র সাহায্য বন্ধের উদ্বেগ নিয়েই হোয়াইট হাউসে গিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হোয়াইট হাউসের ওভাল অফিসের বৈঠকে ট্রাম্পের সঙ্গে নজিরবিহীন বিতণ্ডায় জড়ান জেলেনস্কি। ডোনাল্ড ট্রাম্প ও জেডি ভান্সের সঙ্গে ইউক্রেন প্রেসিডেন্টের বৈঠকের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। লক্ষ লক্ষ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন জেলেনস্কি। তৃতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতির দিকে বিশ্বকে ঠেলে দিচ্ছে বলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে প্রকাশ্যে ভর্ৎসনা করলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। That's what we're going to feel. I'm not telling you. Because you're in no position to dictate that. Remember this. You're in no position to dictate what we're going to feel. We're going to feel very good. You will feel influence. We're going to feel very good and very strong. You will feel influence. You're right now not in a very good position. You've allowed yourself to be in a very bad position, and he happens to be right about it. From the very beginning of the war. You're not in a good position. You don't have the cards right now. With us, you start having cards. But right now, you don't. You're playing cards. You're playing cards. You're gambling with the lives of millions of people. You're gambling with World War III. You're gambling with World War III. And what you're doing is very disrespectful to the country, this country. That's back to you. Far more than a lot of people said they should have. Have you said thank you once? This entire meeting? No, in this entire meeting, have you said thank you? You went to Pennsylvania and campaigned for the opposition in October. Offer some words of appreciation for the United States of America and the president who's trying to save your country. Please, you think that if you will speak very loudly about the war, you can... He's not speaking loudly. He's not speaking loudly. Your country's in big trouble. Can I Wait a minute. No. You've done a lot of talking. Your country is in big trouble. I know. You're not winning. You're not winning. বৈঠকে এই উত্তপ্ত পরিস্থিতির পর ইউক্রেনের জন্য মার্কিন অস্ত্র সাহায্য পুরোপুরি বন্ধ হয়ে গেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। 2022 সালে ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। তারপর থেকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। সেই যুদ্ধে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছিল আমেরিকা সহ নেটো জোটের সদস্যরা। ফ্রান্স, জার্মানির মতো ইউরোপের একাধিক দেশ রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে অস্ত্র দিয়ে সাহায্য করেছিল। তবে আমেরিকার থেকে সিংহভাগ যুদ্ধাস্ত্র পেয়েছিল ইউক্রেন। প্রায় 2 সপ্তাহ অন্তর অন্তর ইউক্রেনে অস্ত্র পাঠিয়েছে বাইডেন প্রশাসন। সেই অস্ত্রের সাহায্যেই রাশিয়ার আক্রমণ এতদিন প্রতিহত করতে পেরেছে ইউক্রেন। তাই আমেরিকা অস্ত্র সাহায্য পুরোপুরি বন্ধ করলে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়া জেলেনস্কির পক্ষে কতটা সম্ভব হবে তা নিয়ে সন্দিহান আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।
প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ইউক্রেনের অস্ত্র সাহায্য কমানোর কথা শোনা গিয়েছিল ট্রাম্পের মুখে। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শপথ নেওয়ার দিন কয়েক আগে ইউক্রেনকে বড় অঙ্কের অস্ত্র সাহায্যের নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যদিও $100 কোটি অস্ত্র ইউক্রেনে এখনো পাঠায়নি ট্রাম্প প্রশাসন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী ইতিমধ্যেই ওই অস্ত্র পাঠানোর প্রক্রিয়া স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকে ইউক্রেনকে অস্ত্র সাহায্যের বিষয়ে কোনো শব্দ খরচ করেননি। ট্রাম্প ও জেলেনস্কির হোয়াইট হাউসের বৈঠকের পর তা না পাঠানো এক প্রকার চূড়ান্ত হলো বলেই মত ওয়াকিবহল মহলের। এদিকে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সংঘাত এবং এর প্রেক্ষিতে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কিকে প্রকাশ্যে ভৎসনার পর অতিমাত্রা সতর্ক হয়ে উঠেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন মোহাম্মদ ইউনূস এর সরকার। ভারতের সঙ্গে চলমান বিবাদ নিয়ে এমনিতেই মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের একের পর এক নেতিবাচক ভূমিকা নিয়ে চাপে রয়েছে ইউনূস সরকার। এই পরিস্থিতিতে একসময় বাইডেন প্রশাসনের ঘনিষ্ঠ মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন বাংলাদেশ ইস্যু ইতিমধ্যেই সম্পূর্ণভাবে ভারতের উপর ছেড়ে দিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। জিরানিয়া মহকুমাধীন 11 নম্বর মান্দাই বিধানসভার অন্তর্গত রামচন্দ্রনগর এডিসি ভিলেজে ধান চাষিরা জলের অভাবে চরম সমস্যার সম্মুখীন। এলাকায় একটি মাত্র সরকারি সোলার পাম্প ধান চাষিদের জন্য থাকলেও সেটি আজ পর্যন্ত চালু হয়নি। পাম্পটি চালু করে জলের ব্যবস্থা করে দেওয়ার জন্য এলাকার চাষিরা সংশ্লিষ্ট দপ্তর ও সরকারের কাছে আবেদন জানিয়েছেন। ধান চাষের জমিতে জল দেওয়ার একমাত্র উৎস সোলার পাম্প চালু না হওয়ার ফলে হেক্টরের পর হেক্টর ধানের জমিতে জলের অভাবে ফসল ফলানো সম্ভব হচ্ছে না। বর্তমান শুষ্ক মৌসুমে জলের অভাবে ধান চাষ করতে না পারায় এলাকার চাষিরা চরমভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন। এলাকার বিধায়ক স্বপ্না দেববর্মাকে এলাকাটি পরিদর্শন করে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা সাপেক্ষে কৃষকদের জন্য জলের ব্যবস্থা করে দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকরা। মোটামুটি কয়লা তা জলে লাগে খুব সমস্যা এ লাগে তারা কয়লা খুব পালা একটু মানে যাবো মানে যে কম তারা আইএসএল দেখতো তাই তো এমনি এখানে যেটা বাকি ক্ষেত রয়েছে। রাজ্যে মহিলাদের স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে শনিবার রাজধানী ইন্দ্রনগর মহিলা আইটিআই কেন্দ্রে স্কিল ও এন্টারপ্রেনারশিপ সেন্টার উদ্বোধন করেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা। রাজ্যের মহিলাদের আত্মনির্ভর করে গড়ে তুলতে 2018 সাল থেকে রাজ্যে 50,000-এরও বেশি স্বসহায়ক দল গড়ে তোলা হয়েছে, যেখানে রাজ্যের 4 লক্ষ মহিলা যুক্ত এবং 80,000 লাখপতি দিদি রয়েছেন, যারা বছরে 1 লাখ টাকার বেশি রোজগার করে স্বনির্ভর হয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রী শান্তনা চাকমা। সমাজের মহিলাদের আত্মনির্ভর করতে রাজ্য সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আত্মনির্ভর পরিবার ও আত্মনির্ভর সমাজ গঠন করলে দেশ ও রাজ্যকে স্বনির্ভর করার লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন মন্ত্রী শান্তনা চাকমা। সার্বিক উন্নয়নের লক্ষ্যে ও নেশামুক্ত ত্রিপুরা করার লক্ষ্যে আত্মনির্ভর হওয়া খুব জরুরি, তাই সমাজ ও রাজ্যের উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় ও রাজ্য সরকার বিভিন্ন স্কিম চালু করেছে। এই স্কিমের মাধ্যমে আত্মনির্ভর হওয়ার জন্য ব্যাংকের মাধ্যমে ও দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন প্রকল্পের কাজের জন্য সহজ ঋণের ব্যবস্থা করা হয়েছে। এই ঋণ গ্রহণের মাধ্যমে রাজ্যের মহিলা সহ সমস্ত বেকার যুবক যুবতীরা আত্মনির্ভর হওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা। আমাদের নিজেরও ইচ্ছাশক্তির প্রয়োজন এবং পাশাপাশি পরিবারের সহযোগিতা দরকার। সমস্ত কিছু মিলিয়ে যে আমাদের লক্ষ্য যে আত্মনির্ভর হতে হবে, তার জন্য আমাদেরকে সরকার যে বিভিন্ন ধরনের স্কিম চালু করেছে। আমরা জানি যে কেন্দ্র সরকার যে মোদীর নেতৃত্বে সরকার গত 5 মাস ধরে শেয়ার বাজারে ধসের কারণে কি বিপর্যয়ের সম্মুখীন ভারতীয় বাজার অর্থনীতি? এই প্রশ্নটি তুলছেন একাংশ অর্থনীতিবিদ। সপ্তাহ শেষে শেয়ার বাজারে প্রবল বিপর্যয়ের আরো জোরালো হয়েছে এই বিষয়টি। প্রবল বিপর্যয় দেখা দিয়েছে ভারতের শেয়ার বাজারে। শেয়ার বাজারে ধসে উধাও বিকশিত ভারতের স্বপ্ন। শেয়ার বাজারে ধসের সঙ্গে পতন ঘটেছে টাকার দামেও। তবে কি বাজার বুঝিয়ে দিচ্ছে অন্তঃসার শূন্য অর্থনীতির সার কথা? তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি।
বাজার নীতির তাবর মাথাদের মাথা ঘুরে গেছে শেয়ার বাজার পতনে। সপ্তাহ শেষে শেয়ার বাজারে শুরু থেকে নিম্নগতি দেখা দিয়েছে ভারতের শেয়ার দরের সব সূচকে। বিএসই সেন্সেক্স নেমে যায় 1414 পয়েন্ট নিচে, ধাক্কা লেগেছে নিফটি 50 সূচকেও 22,150 পয়েন্টের নিচে নেমে যায় এই সূচক। শেষ পর্যন্ত এই সূচক 385 পয়েন্ট নেমে দাঁড়িয়েছে 22,161 পয়েন্টের আশেপাশে। নতুন প্রজন্মের উন্নত প্রযুক্তির পরিষেবা, শিল্প, ব্যাংকিং ও তথ্য প্রযুক্তি বা আইটি সেক্টর প্রবল ধাক্কা খেয়েছে শেয়ার বাজারে ধসে। তার এই প্রতিফলন ঘটেছে সেন্সেক্স ও নিফটির সেই সব কোম্পানির শেয়ার দরে। বিএসই শেয়ার দর পতনে সপ্তাহ শেষে প্রায় 9.61 কোটি টাকার সম্পদ মুছে গিয়েছে বাজার থেকে। নিছক একদিনের বিপর্যয়ে শেয়ার দর নেমে যাওয়ার ঘটনা নয়, টানা 5 মাস ধরে কমে চলেছে শেয়ার বাজারের দর। 1996 সালের পর এই প্রথম দেখা গেল টানা 5 মাস ধরে নেমেছে শেয়ার দরে ধস। গত বছর অক্টোবর মাস থেকে চলতি ফেব্রুয়ারি প্রতি মাসে নিফটির শেয়ার দর কমেছে। 5 মাসে মোট দর কমেছে 12% হারে। 1996 সালে জুলাই থেকে নভেম্বর 5 মাসে মোট নিফটির শেয়ার দর কমেছিল 26%। প্রায় 2 দশক পর এবার সেন্সেক্সে গত 5 মাস ধরে লাগাতার কমেছে দর। মাসের যে দিনগুলিতে সেন্সেক্সে বেশি দর কমেছে তা হলো গত বছর 5ই জুন সেন্সেক্সে শেয়ার দর কমেছে 5.74%, 5ই আগস্ট কমেছে 2.74%, 1 সেপ্টেম্বর কমেছে 2.10%, 3রা অক্টোবর কমেছে 2.25%, 15ই জানুয়ারি কমেছে 1.98% এবং সর্বশেষ 28শে ফেব্রুয়ারি কমেছে 1.99%। গত 5 মাসে শেয়ার দর পতনের ফলে বাজার থেকে উড়ে গেছে 90 লক্ষ কোটি টাকার সম্পদ। এদিকে শেয়ার বাজারে ধস অনিবার্য ছিল বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। বিভিন্ন কারণের মধ্যে অন্যতম কারণ হলো বিদেশি বিনিয়োগ দেশের শেয়ার বাজার থেকে তাদের লগ্নি তুলে বেরিয়ে যাওয়া। বেশ কিছুদিন ধরে তারা শেয়ার বাজার থেকে টাকা তোলার হার বাড়িয়েছে। গত 2 মাসে দেশের শেয়ার বাজার থেকে বেরিয়ে গেছে 1 লক্ষ কোটি টাকা বিদেশি বিনিয়োগ। ফরেন পোর্টফোলিও ও ইনভেস্টমেন্ট সূত্রে সম্প্রতি খবর জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলি। জানুয়ারি মাসে দেশের শেয়ার বাজার থেকে বেরিয়ে গেছে বিদেশি লগ্নির 78,027 কোটি টাকা। চলতি 21 ফেব্রুয়ারি পর্যন্ত বিদেশি লগ্নি বেরিয়েছে 23,721 কোটি টাকা। এতে 2 মাসে মোট 1,01,137 কোটি বিদেশি লগ্নি দেশ ছেড়েছে। বিদেশি লগ্নি দেশ ছাড়ার পর দেশি লগ্নিকারকরাও শেয়ার বাজার থেকে তাদের বিনিয়োগ তুলে নেওয়ার হার বেড়েছে। জানুয়ারি মাসে দেশের শেয়ার বাজার থেকে বেরিয়ে গেছে বিদেশি লগ্নির 78,027 কোটি টাকা। চলতি 21 ফেব্রুয়ারি পর্যন্ত বিদেশি লগ্নি বেরিয়েছে 23,721 কোটি টাকা। এতে 2 মাসে মোট 1,01,137 কোটি বিদেশি লগ্নি দেশ ছেড়েছে। বিদেশি লগ্নি দেশ ছাড়ার পর দেশি লগ্নিকারকরা ও শেয়ার বাজার থেকে তাদের বিনিয়োগ তুলে নেওয়ার হার বেড়েছে। এতে শেয়ার বাজার দরে নেমেছে ধস। আমেরিকার ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে ভারতে বিদেশি লগ্নি ক্রমশ দেশ ছাড়ছে। বিদেশি বিনিয়োগকারীরা ভারত ছেড়ে চীনে তাদের বিনিয়োগ বাড়িয়েছে বলে রিপোর্ট করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলি। আমেরিকা ইস্পাত অ্যালুমিনিয়ামের উপর নতুন আমদানি শুল্ক চাপানোয় তার প্রভাব পড়েছে ভারতের রপ্তানি বাণিজ্যে। একই সঙ্গে বিভিন্ন দেশে তাদের শুল্ক নীতি না পাল্টালে পাল্টা শুল্ক চাপানোর নীতি নিয়েছে ট্রাম্প সরকার। এছাড়া ভারতের ডলারের তুলনায় টাকার দাম কমে আসায় তাতে মুনাফার হার কমেছে। এসবের প্রভাব পড়েছে ভারতের বিদেশি লগ্নিকারকদের। তার প্রভাব পড়ছে শেয়ার বাজারে। একদিকে সারা বছর ধরে চড়া হারে মূল্য বৃদ্ধি, অন্যদিকে দেশে অভ্যন্তরীণ মোট উৎপাদন বৃদ্ধির হার ক্রমশ কমেছে। মানুষের আয় কমেছে, বাজারে চরম মন্দা। এই পরিস্থিতিতে বিনিয়োগ কমেছে শিল্পে। এতে যেমন বিদেশি লগ্নিকারকদের বাজারে লগ্নি কমছে, বিনিয়োগ কমছে দেশি লগ্নিকারকদেরও। ফলে গত 5 মাস ধরে ঝিমিয়ে চলছে বাজার। এদিকে এশিয়ার বাজারে ভারতের একটা আধিপত্য থাকলেও তাতেও এখন ভাঁটার টান। ভারতে 5 মাস ধরে শেয়ার বাজারে দর কমলেও আমেরিকায় সেই সময় কমেনি শেয়ারের দর। তাদের ডাও জোন্সে শেয়ার দর গত 5 মাসে 2.1% বৃদ্ধি পেয়েছে। চীনে তা একই সময় 12.23% বৃদ্ধি পেয়েছে এবং জার্মানিতে তা বৃদ্ধি পেয়েছে 6.1%। একইভাবে ডলারের তুলনায় টাকার দাম কমে হয়েছে 87.46 টাকা। এতে আমদানিতে খরচ বেড়ে উৎপাদন খরচ বেড়ে চলায় কমেছে শিল্পে বিনিয়োগ, যার সরাসরি প্রভাব পড়ছে শেয়ার বাজারে।
ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরের সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, চোখ রাখছে অন্যান্য খবরে। উচ্চতাকে জয় করার ক্ষেত্রে অদম্য ইচ্ছাই হল মূল চালিকা শক্তি। বিষয়টি আরও একবার প্রমাণ করলেন মেলাঘরের দীপ্তনু বর্মন। স্বল্প খরচে নিজ হাতে তৈরি করল হেলিকপ্টার। অসম্ভবকে সম্ভব করতে প্রয়োজন ইচ্ছা আর একাগ্রতা। বিষয়টিকে আবারও একবার সত্য প্রমাণ করলেন মেলাঘরের 25 বছরের দীপ্তনু বর্মন। সীমিত আর্থিক সামর্থ্যের মধ্যে নিজ হাতে হেলিকপ্টার তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। তারই স্বপ্ন পূরণের পথে এখনো কিছু কাজ বাকি থাকলেও আগামী কয়েকদিনের মধ্যে আকাশে উড়ার ট্রায়াল দেবেন বলে জানিয়েছেন তিনি। নলছর বিধানসভা কেন্দ্রের পুয়াংবাড়ি এলাকার বাসিন্দা দীপ্তনু ছোটবেলা থেকে স্বপ্ন দেখতেন ইঞ্জিনিয়ার হওয়ার। তবে পারিবারিক আর্থিক দুরবস্থার কারণে বাস্তবায়িত হয়নি সেই স্বপ্ন। স্নাতক সম্পন্ন করার পর বাবার সঙ্গে দিন মজুরের কাজ শুরু করেন তিনি, কিন্তু তার স্বপ্নের আকাশ ছোট হয়নি। কয়েক মাস আগে মাথায় আসে এক অদ্ভুত ভাবনা, আর তা হলো হেলিকপ্টার বানিয়ে আকাশে উড়ানোর। আর সেই চিন্তাকে বাস্তবে রূপ দিতে শুরু হয় নির্লস প্রচেষ্টা। কষ্টার্জিত উপার্জনের টাকা বাঁচিয়ে ধাপে ধাপে হেলিকপ্টারের বিভিন্ন সরঞ্জাম কেনেন এবং নিজেই তা জোড়া লাগাতে শুরু করেন দীপ্তনু। প্রচলিত প্রযুক্তিগত জ্ঞান ছাড়াই তিনি পাখা, ইঞ্জিন সহ অধিকাংশ যান্ত্রিক ব্যবস্থা বসিয়েছেন সফলভাবে। এখন শুধু কিছু কাজ বাকি, যা শেষ হলেই শুরু হবে পরীক্ষামূলক উড্ডয়ন। তবে তার স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থের অভাব। অর্থ সংকটের কারণে তিনি কাজ দ্রুত শেষ করতে পারছেন না বলে জানিয়েছেন দীপ্তনু বর্মন। সরকার বা কোনো সংস্থা যদি সাহায্যের হাত বাড়ায় তাহলে দ্রুত তার উদ্ভাবন সফলভাবে বাস্তবায়িত হতে পারে বলে জানিয়েছেন তিনি। এদিকে দীপ্তনুর এই উদ্যোগ ঘিরে ইতিমধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে এলাকায়। প্রতিদিন তার বাড়িতে ভিড় জমাচ্ছেন শত শত মানুষ। অনেকেই বলছেন ত্রিপুরার ইতিহাসে তিনি প্রথম ব্যক্তি যিনি নিজ উদ্যোগে হেলিকপ্টার নির্মাণ করে স্বপ্ন দেখছেন আকাশে উড়ানোর। দীপ্তনুর এই প্রচেষ্টা নিঃসন্দেহে রাজ্যের তরুণদের জন্য এক বড় অনুপ্রেরণা। আকাশের উচ্চতা অনেক বেশি, তাতে কি হলো, এক্ষেত্রে ইচ্ছা শক্তিও যে অনেক বেশি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এসএফআই ও টিএসইউর যৌথ উদ্যোগে শনিবার স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করা হয়। ত্রিপুরা মেডিকেল কলেজের আর্থিক দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে প্রকৃত দোষীকে আইনের আওতায় আনার দাবি জানিয়ে ডেপুটেশন প্রদান করা হয় বলে এসএফআই ও টিএসইউর পক্ষ থেকে জানানো হয়। ত্রিপুরা মেডিকেল কলেজের বেশ কয়েকজন ছাত্রছাত্রীকে সাপ্লিমেন্টারি পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার নাম করে ফিজিওলজি ডিপার্টমেন্টের এইচওটি ও প্রফেসর সোমা চৌধুরীর নেতৃত্বে ছাত্রছাত্রীদের কাছ থেকে কোটি টাকা আদায় করা হয়েছে বলে সম্প্রতি খবরে প্রকাশিত হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে এসএফআই এর পক্ষ থেকে। ত্রিপুরা মেডিকেল কলেজের আর্থিক দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে অভিযুক্তকে তদন্তের আওতায় আনা হবে। ত্রিপুরা মেডিকেল কলেজ যেসব আভ্যন্তরীণ আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে সেগুলো হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়োগ করে কমিটি গঠন করে তদন্ত করতে হবে এবং অবৈধভাবে অর্থ আদায়ের মাধ্যমে ছাত্রছাত্রীদের পরীক্ষার পাশ করিয়ে দেওয়ার প্রক্রিয়ার সঙ্গে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে জড়িত থাকার বিষয়টিও ডেপুটেশনে উল্লেখ করা হয়েছে। এছাড়া মেডিকেল পড়ুয়া ছাত্রীদের কাছ থেকে উচ্চ হারে ফি আদায় করা এবং রাজ্যের শিক্ষা ক্ষেত্রকে দুর্নীতিতে নিমজ্জিত করার বিষয়ে রাজ্য সরকার নীরব ভূমিকা নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে বলে এসএফআই এর পক্ষ থেকে জানানো হয়। যে সুযোগ এটাতে উচ্চ হারে
ফি আদায় করা হচ্ছে, এটা যেমন সমস্যা, তার সঙ্গে সঙ্গে আজকে পড়াশোনার ক্ষেত্রটাকে দুর্নীতিতে নিমজ্জিত করা হয়েছে। সরকার কোনো পদক্ষেপ 9টি নদী অববাহিকার উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ এবং নতুন একাধিক প্রকল্প অনুমোদন দিয়েছে ব্রহ্মপুত্র বোর্ড। তার মধ্যে রয়েছে দক্ষিণ ত্রিপুরা থেকে বাংলাদেশে প্রবাহিত ফেনী নদীর জন্য 3.5 কোটি টাকার মাস্টার প্ল্যান এবং ত্রিপুরার গোমতী এবং মুহুরী নদীর জন্য পূর্বে অনুমোদিত মাস্টার প্ল্যানগুলোর বাস্তবায়ন। নিজেদের আওতায় থাকা 70টি নদ নদীকে চিহ্নিত করে তাদের ভাঙন নিয়ন্ত্রণ, পলি অপসারণ সহ এই নদীগুলির উন্নত ব্যবস্থাপনার জন্য মাস্টার প্ল্যান প্রস্তুত করেছে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের অধীনে ব্রহ্মপুত্র বোর্ড। আগরতলায় অনুষ্ঠিত ব্রহ্মপুত্র বোর্ডের 84তম সভায় ব্রহ্মপুত্র অববাহিকার অধীনে উত্তর পূর্ব ভারত এবং পশ্চিমবঙ্গের উত্তর অংশের নদী ব্যবস্থাপনার কৌশল নিয়ে আলোচনা করা হয় বিশদভাবে। উত্তর পূর্ব অঞ্চলের 8টি রাজ্য এবং পশ্চিমবঙ্গের প্রতিনিধিদের পাশাপাশি এই প্রথমবার গুর্খা টেরিটোরিয়াল প্রশাসনের প্রতিনিধিরাও আলোচনায় অংশগ্রহণ করেন ব্রহ্মপুত্র বোর্ডের পর্যালোচনা সভায়। বোর্ডের আওতায় থাকা 9টি নদী অববাহিকার উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং নতুন একাধিক প্রকল্প অনুমোদিত হয়েছে বলে সভা শেষে জানিয়েছেন ব্রহ্মপুত্র বোর্ডের চেয়ারম্যান রণবীর সিংহ। দক্ষিণ ত্রিপুরা থেকে বাংলাদেশে প্রভাবিত ফেনী নদীর জন্য 3.5 কোটি টাকার একটি মাস্টার প্ল্যান রয়েছে এই প্রকল্পে। এছাড়া গোমতী এবং মুহুরী নদীর জন্য পূর্বে অনুমোদিত মাস্টার প্ল্যানগুলি ঢেলে সাজানোর জন্য অনুমোদন দিয়েছে বোর্ড। ব্রহ্মপুত্রের জন্য একটি নতুন নদীদ্বীপ নীতি প্রণয়ন নিয়েও আলোচনা করা হয়েছে বৈঠকে। ত্রিপুরা বন্যা নিয়ন্ত্রণ করতে ও ভারী বৃষ্টিজনিত ঝুঁকি কমাতে এখনকার 3টি প্রধান নদীর সমীক্ষা করা হবে মাস্টার প্ল্যানের অধীনে। তা বিশ্লেষণের ভিত্তিতে সুপারিশ করা হবে প্রয়োজনীয় প্রকল্পের। উল্লেখ করা যেতে পারে, গত আগস্ট মাসের ভয়াবহ বন্যা এবং ভূমিধসে কমপক্ষে 38 জনের মৃত্যু, 58,687টি বাড়ি ভাঙন এবং এর প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 17 লক্ষ মানুষ। ক্ষতির পরিমাণ সরকারি হিসেবে প্রায় 15,000 কোটি টাকা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে আত্মসমর্পণ করেছেন সিপিআই দক্ষিণ জেলা সম্পাদক তাপস দত্ত, ত্রিলোকেশ সিনহা ও সারা ভারত কৃষক সভা বিলোনিয়া বিভাগীয় সম্পাদক বাবুল দেবনাথ। উল্লেখ করা যেতে পারে 2015 সালে বিলোনিয়া আদালতের বিচারক রুহি দাস পালকে শারীরিক নিগ্রহ করার অভিযোগ ছিল এই 3 জনের ওপর। সুপ্রিম কোর্টে ওই মামলার শুনানি হবে 18 মার্চ। 2015 সালে 2রা সেপ্টেম্বর ট্রেড ইউনিয়ন বন্ধের ডাক দিয়েছিল বামফ্রন্ট। ওই বন্ধের সময় আদালতে প্রবেশ করে হুজ্জতি সহ বিচারক রুহি দাস পালকে শারীরিক নিগ্রহ করার মামলা দায়ের করা হয় এই 3 নেতার বিরুদ্ধে। পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়ে রিট পিটিশন দাখিল করার পর জামিনে মুক্তি পেয়েছিল তারা। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক শনিবার দুপুরে বিলোনিয়া আদালতে আত্মসমর্পণ করেন সিপিআই দক্ষিণ জেলা সম্পাদক তাপস দত্ত, বিলোনিয়া বিভাগীয় সিটু সভাপতি ত্রিলোক সিনহা ও সারা ভারত কৃষক সভা বিলোনিয়া বিভাগীয় সম্পাদক বাবুল দেবনাথ। হয়েছিল 18/2/2025। তখন এখানে অনারেবল জাস্টিস অফ সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যে ওনাদেরকে আগে জুডিশিয়াল কাস্টডিতে যাওয়ার জন্য, তারপরে সেখানে শুনানি চলবে সুপ্রিম কোর্টে, এবং ওনাদেরকে বলা হয়েছে, এটা বলা হয়েছে যে এফিডেভিট দিয়ে যাতে সেটাকে। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।